TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রাইহান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত 680 জন অভিবাসীকে আটক করা হয়েছে। রবিবার দেশের বিভিন্ন স্থান থেকে একদিনেই সর্বোচ্চ 956 জনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এই যে ধরপাকড় চলছে, আটক চলছে, অনেকেই বলছেন এইটা সংবিধান লঙ্ঘন, ফোর্থ অ্যামেন্ডমেন্ট, ফিফথ অ্যামেন্ডমেন্ট এবং 14th অ্যামেন্ডমেন্ট, এসব সংবিধান এর যে বিধানগুলো রয়েছে সেগুলো সামনে আলোচনায় এসেছে। অনেকেই সমালোচনা করছেন, বিশেষ করে সমালোচনা করছেন যারা ডেমোক্রেটিক পার্টির অনুসারী এবং তাদের আদর্শ অনুসরণ করে। একসঙ্গে 18 জন ইন্সপেক্টর জেনারেলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরখাস্তের ঘটনা দেশের জন্য একটি অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বরখাস্ত হওয়া আইজিরা। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে চাকরিচ্যুত ইন্টেরিয়র ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেল মার্ক গ্লিনব্লাট বলেছেন, রাজনৈতিক অনুগত ব্যক্তিদের আইজি পদে বা ইন্সপেক্টর জেনারেল পদে নিয়োগ দিলে দেশের মানুষের ক্ষতি হবে। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা জাস্টিস ডিপার্টমেন্টের কয়েকজন ক্যারিয়ার লয়ারকে বরখাস্ত করা হয়েছে। এটা অনেকেই প্রতিশোধমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন, কারণ তিনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই তার বিরুদ্ধে যে তদন্ত চলছিল সেটার তিনি বলেছিলেন রেট্রিবিউশন নেবেন। সেই রেট্রিবিউশনের অংশ অনেকে মনে করছেন। এদিকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অংশীদারিত্ব বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে তিনি চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অংশীদারিত্ব বাড়ানোর জন্য নতুন দিক অন্বেষণের আগ্রহ প্রকাশ করেন। এটি একটি খবর, এটার তাৎপর্য কি সেটা নিয়ে আলোচনা করব। তাৎপর্য নাও থাকতে পারে, তারপরে জানিয়ে রাখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বার্তা সংস্থা বাসসকে এই তথ্য জানান। এটা নিয়ে যদি সম্ভব হয় আলোচনা করব। এর আগে আমরা দেখেছি যে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও তিনি নতুন দায়িত্ব দিয়েছেন ট্রাম্প প্রশাসনের স্টেট সেক্রেটারি হিসেবে। তার সঙ্গে একটা বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর তিনি বলেন কোনো প্রসঙ্গ উল্লেখ না করেই যে রুবিওর সাথে তার বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে, এরকম তিনি একটি তথ্য দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সম্ভব হলে আমরা এই বিষয়টি আলোচনা করব। আমি শুরুতেই আলোচনা করব আমাদের আজকের অনুষ্ঠানে এই ইমিগ্রেশন যে পরিস্থিতি চলছে সে বিষয়ে। আমার সাথে আছেন আজকে সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি মোহাম্মদ জয়নুল আবেদিন, প্রেসিডেন্ট বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জয়নুল আবেদিন, আপনার কাছে শুরু করি, আপনার কাছ থেকে। সেটি হচ্ছে যে পরিস্থিতি চলছে এইটাতে আপনি একটি বাংলাদেশি সংগঠন, বাংলাদেশি আমেরিকানদের সংগঠন, সেইটার প্রেসিডেন্ট, তাদের কি প্রতিক্রিয়া দেখছেন? তাদের কি পরিস্থিতি, ভেতরের পরিস্থিতি কি একটা অনুমান করা যেতে পারে? আমরা অনুমান করতে পারি, কিন্তু বাস্তব অবস্থাটা কি আমাদের সামনে বলবেন? ধন্যবাদ। আপনারা জানেন যে 47তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড জে ট্রাম্প গত 20শে জানুয়ারি শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পরপর সেদিনেই উনি কয়েক ডজন এক্সিকিউটিভ অর্ডার উনি সাইন করেছেন এবং এই এক্সিকিউটিভ অর্ডারগুলোর মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে উনি নির্বাচন ক্যাম্পেইনকালীন সময়ে যেসব প্রতিশ্রুতিগুলো ভোটারদের দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলোর আলোকেই এই কাজগুলো করছেন। এবং ডোনাল্ড ট্রাম্পকে যারা স্টাডি করেন, যেহেতু উনি এর আগেও 2017 থেকে 2020 এই সময়ে প্রেসিডেন্ট হিসাবে ছিলেন, সেই সময়ে অনেকগুলো 222টি এক্সিকিউটিভ অর্ডার উনি সাইন করেছিলেন
তন্মধ্যে 72 এক্সিকিউটিভ অর্ডার যেটা বাইডেন সরকার সেটাকে রিভার্স করেছেন। তো যেটি হচ্ছে যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এই স্লোগানের ভিত্তিতেই, এই স্লোগানকে সামনে রেখেই উনি ভোটারদের মন জয় করেছিলেন। এবং অত্যন্ত সঙ্গতভাবে বলা যায় যে গত বাইডেন প্রশাসনের যে ইমিগ্রেশন নীতি, সেই ইমিগ্রেশন নীতিটা অনেকটা শিথিল ছিল। এবং শুধু তাই নয়, যখন মাইগ্রেন্টরা এই দেশে এসেছে, তাদেরকে যেভাবে হাউজিং এর ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে যেভাবে দেখাশোনার ব্যবস্থা করা হয়েছে, আমেরিকান পিপল সেটিকে লাইক করেনি। তার ফলশ্রুতিতেই এবার যে কংগ্রেস হাউস, কংগ্রেস, সেনেট এবং পপুলার ভোট, কংগ্রেসের 435টি আসনের মধ্যে বর্তমানে ডেমোক্রেটরা 214 এবং রিপাবলিকানদের সেখানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে 219। এবং সেনেটে 100টি আসনের মধ্যে 53টি আসন পেয়ে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে রয়েছে। এবং প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আগে যে পরিমাণ ভোট পেয়েছিলেন তার চাইতে অনেক বেশি পপুলার ভোট পেয়ে এবার নির্বাচিত হয়েছেন। সর্বতভাবে বলা যায় যে ওনার যে নির্বাচনী এজেন্ডা ছিল এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এবং যে ইমিগ্রেশন নীতি এবং ইমিগ্রেন্টদের সাথে বাইডেন প্রশাসনের যেই ব্যবহার এবং শিথিলতা, এই জিনিসগুলো যে তাকে ক্ষমতায় আনার জন্য সহায়ক হয়েছে, সেই জিনিসটি বলাই যায়। যদিও আমরা যদি আমেরিকার ইতিহাস পর্যালোচনা করি, উনি নিজে একজন ক্রিমিনাল অফেন্সের হয়ে কিন্তু নির্বাচিত হয়েছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে আমেরিকানদের কাছে মেইন হচ্ছে যে তাদের স্বার্থকে রক্ষা করবে, এবং সেই বিষয়টাই উনার প্রথম এক্সিকিউটিভ অর্ডারগুলোতে স্থান পেয়েছে। যেমন এক্সিকিউটিভ অর্ডারগুলোর মাধ্যমে উনি বার্থ রাইট, কোনো সন্তান যদি আমেরিকার ভূমিতে জন্মগ্রহণ করে, তাহলে রিগার্ডলেস অফ দ্যাট পারসন। আমি একটু জয়নাল আবেদিন আপনাকে একটু করি, সেটা হচ্ছে যে ছিলাম আসলে এই বিষয়গুলো যেগুলো বলছেন আমরা এর মধ্যে কিন্তু অনেকেই জানি। ওকে, এইগুলো নিয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, অনেক অর্ডার দিয়েছেন, এখনও দিয়ে যাচ্ছেন নানা বিষয়ে কথা বলছেন। মিলিটারি প্লেনে করে লোকজনকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সর্বশেষ কলম্বিয়া সাথে একটা উত্তেজনা তৈরি হয়, সেখান থেকে কলম্বিয়া একটা পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলে। কিন্তু সেখানে এখন যেহেতু একটা আমেরিকা একটা যাকে বলা হয় যে ওপরে আছে, মানে অর্থনৈতিক শক্তি বলি বা যে শক্তিই বলি, আমেরিকার অর্থনীতির সাথে সারা বিশ্বের সব দেশের অর্থনীতি সম্পর্কিত। একটা সবচেয়ে দুর্বল দেশও, সেটা অর্থনৈতিকভাবে দুর্বল হোক বা সামরিকভাবে দুর্বল হোক, তারাও আমেরিকার ওপরে নির্ভরশীল, এটা ঠিক আছে। ফলে কলম্বিয়াকে কিন্তু সরে যেতে হয়েছে তার অবস্থান থেকে। আমরা সর্বশেষ যেটা দেখলাম, কলম্বিয়ার প্রেসিডেন্টকে অত বড় বড় কথা বলে লাভ হয়নি। তিনি কলম্বিয়া যেটা এখন করছে যে আমেরিকা থেকে লোকজনকে যে পাঠানো হচ্ছে তারা অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, রেখে দিচ্ছে, এরকম আমরা জানতে পারছি। ওকে, এটা ঠিক আছে। কিন্তু আমি যেটা শুরুতে জানতে চাইছিলাম যে বাংলাদেশি কমিউনিটির প্রতিক্রিয়া কি? অ্যাজ এ বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট আপনিই বা কি বলবেন? কমিউনিটির প্রতিক্রিয়া অবশ্যই, কারণ হচ্ছে যে আমরা ইমিগ্রেন্ট, বাংলাদেশ থেকে এসেছি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে ইমিগ্রেন্ট হয়ে পৃথিবীর মানুষগুলো এখানে এসছে, এবং সেই হিসাবে আমরা ন্যাচারালাইজড সিটিজেন। ফলে সারা পৃথিবীর ইমিগ্রেন্ট কমিউনিটি আতঙ্কিত, শুধু বাংলাদেশি নয়। তো বাংলাদেশিদের মধ্যে বিশেষ করে যেখানে শুধু কেবল সিটিজেনরা যে আসে তা নয়, সেখানে ইমিগ্রেন্ট হয়ে আসে ন্যাচারালাইজড হওয়ার জন্য। এছাড়া H1 ভিসা, B2 ভিসা, পলিটিক্যাল অ্যাসাইলাম, দেয়ার আর সো মেনি ক্যাটাগরি, R1 ভিসা, এই ধরনের বিভিন্ন ভিসাতেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন আসে, এবং বাংলাদেশটাও সেটার ব্যতিক্রম নয়। ফলে বর্তমান যে পরিস্থিতি, এতে প্রথম যেটা অনুমান করা হচ্ছে, যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে
অথবা Right. ক্রিমিনাল ইস্যুর সাথে কেউ জড়িত, তাদেরকেই প্রথমে টার্গেট করা হবে বলে এখানেও প্রতীয়মান হচ্ছে। যদিও এই পর্যন্ত কোনো বাংলাদেশি ডিপোর্টেড হয়েছে কিনা সঠিক তথ্য কিন্তু আমি চেক করে দেখেছি কারো কাছে নাই এই পর্যন্ত। আজ 1 সপ্তাহের বেশি সময় হলো, কিন্তু আতঙ্ক তো মানুষের মধ্যে আছে। যেমন যে বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য দেখা যায় যে প্যারেন্টসরা ভয় পাচ্ছে বের হতে, এবং বাজার করতে যাবে সেখানেও ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। বাংলাদেশি অধ্যুষিত যেসব এলাকাগুলো, আমি নিউ ইয়র্কের কথা বলি, যেমন নিউ ইয়র্কের ব্রনসে আছে, নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইট অত্যন্ত পপুলার এরিয়া, হিল সাইড, Okay. ওজন পার্ক, ওইসব এলাকাগুলোতে ঘুরে দেখা গিয়েছে যে আগের চাইতে মানুষের যে চলাচল আগের Right. চাইতে অত্যন্ত কম। তার কারণ আচ্ছা, হচ্ছে এই মানুষজনের চলাচল সম্পর্কে আমরা একটু পরে আপনার কাছে আবার জানতে চাইবো। একটু বলে রাখি, আপনার পেছনে যে ব্রাউন ক্যাট দেখা যাচ্ছে, খুবই সুইট ক্যাটটা, খুব ভালো লাগছে দেখতে। Thank you. ক্যাটটা মাঝে মাঝে নড়াচড়া করছে, একটু তাকাচ্ছে আপনার পেছনে, ঠিক মনে হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এরকমই মনে হচ্ছে। সৈয়দ মাহমুদুল্লাহ, যেটি হচ্ছে যে এই প্রশাসন কি সংবিধান লঙ্ঘন করছে কি না, আমি কতগুলো সংবিধানের উল্লেখ করি। এখানে বলা হয়েছে যে আমেরিকার যারা থাকে, মানে তাদের ইমিগ্রেন্ট হইতে পারে, তাদের নাগরিকত্ব কি সেটা বিবেচনায় না নিয়েই তাদের লিগ্যাল স্ট্যাটাস কি, এগুলো বিবেচনা নিয়ে বা না নিয়ে তারা যে সকল অধিকার পেতে পারে, 14th অ্যামেন্ডমেন্ট, ইকুয়াল প্রোটেকশন অ্যান্ড ডিউ প্রসেস, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড রিলিজন পেতে পারে, 4th অ্যামেন্ডমেন্ট, প্রোটেকশন এগেনস্ট আনরিজনেবল সার্চেস অ্যান্ড সিজার্স, অর্থাৎ যৌক্তিক কারণ ছাড়া, ওয়ারেন্ট ছাড়া কাউকে তল্লাশি, কারো বাড়িতে গ্রেপ্তার ইত্যাদি করা যাবে না। এবং তাকে 5th অ্যামেন্ডমেন্ট, যেটা অনেকে নিয়ে থাকেন, আমরা বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকেও নিতে দেখেছি, রাইট, ওই যে জানুয়ারি 6-এর ওই সময়, বা তার সাঙ্গপাঙ্গদের দেখেছি। প্রোটেকশন এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন, রাইট টু লিগ্যাল কাউন্সিল, রাইট, এটা এরকম আছে, অনেকেই আছে। এখন এটা কি সংবিধান লঙ্ঘন বলবেন না, যে কাজটা চলছে? কোন কাজটা নিয়ে সংবিধান লঙ্ঘন হয়নি বা হয়েছে সেটা স্পেসিফাই প্রশ্ন করলে বুঝতে পারতাম। যেটা হচ্ছে যে আমি প্রশ্ন করে ফেলি, যেভাবে মাস ডেপোর্টেশন করা হচ্ছে, লোকজনকে সামরিক প্লেনে করে দেশের বাইরে পাঠানো হচ্ছে, সেইটার কথা বলছি। হ্যাঁ, সেটার কথা হচ্ছে যে অবৈধভাবে যদি কোনো লোক থাকে, তার প্রতি যে কোনো একটা সরকার মহানুভবতা দেখাতে পারে, শৈথিল্য দেখাতে পারে, উদারতা দেখাতে পারে, এইটা একটা। কিন্তু উদারতা না দেখিয়ে যদি তাদেরকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত না হয়, সেটা আইনের লঙ্ঘন বলে হবে না, যদি না তারা আদালতের প্রোটেকশনে থাকে। যে আদালত তাদেরকে বলেছে, তারা তাদের বক্তব্য আবার পেশ করার সুযোগ দিয়েছে, আরেকটা ডেট দিয়েছে, তাদেরকে মানে জামিন দিয়েছে, তাদেরকে বহিষ্কারের আদেশ দেয়নি। এই ধরনের যাদের ব্যাপার আছে, যাদের রক্ষা কবচ আদালত দিয়েছেন, তারা যদি সেইটা ভায়োলেট করে, যে আদালতের রক্ষা কবচ সত্ত্বেও কাউকে আদালত তাকে দিয়েছে, তাকে জামিন দেওয়া হয়েছে, তিনি অবৈধভাবে এক ব্যক্তি আছেন, তাকে বিদেশে মানে ওগুলা অগ্রাহ্য করে পাঠিয়ে দেওয়া হলে, সেটা এরকম যে হচ্ছে না বা হবে না তার কোন নিশ্চয়তা নেই। কিন্তু স্পেসিফিক্যালি সেটা না হওয়া পর্যন্ত মানে ম্যাসিভ ওয়েতে উনি যদি বহিষ্কারও করে থাকেন, সেটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যারা অবৈধভাবে আছে তাদেরকে সাধারণভাবে, এবং যাদের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ আছে, তারা অপরাধ করেছে, অপরাধ মানে গুরুতর কোনো অপরাধ, তার ভিতরে একটা ড্রাইভিং লাইসেন্সে সাধারণ একদিন মানে দ্রুত বেগে গেছে, এর চাইতে বড় কথা কাউকে হিট করেছে, অন্যান্য কিছু ভঙ্গ করেছে, অন্য কাউকে আঘাত করেছে, খুন করেছে, জখম করেছে, আহত করেছে, এই ধরনের যে কাণ্ডকায় মানে দুর্নীতিমূলক কার্যকলাপে অসদাচরণ লিপ্ত ছিল, সেই ধরনের কোনো না থাকলে, মোট কথা হচ্ছে আদালতের প্রোটেকশনে যদি না থেকে থাকে, তাহলে তাকে বহিষ্কার করা, এটা একটা আতঙ্ক আমাদের কমিউনিটি হতে পারে যদি কোনো লোক সেই রকম অসুবিধার মধ্যে, সেই রকম ব্যত্যয়ের মধ্যে থাকেন। কিন্তু আদারওয়াইজ যে কোনো দেশে নমনীয়তা অনুসরণ করা বা না করা সেই দেশের এখতিয়ারের উপর নির্ভর করে। প্রেসিডেন্ট ট্রাম্প আগের বারও যখন ক্ষমতায় এসেছিলেন, তিনি এই ধরনের কথা বলেছেন, তিনি অতটা কঠোর হননি। এবারে তিনি
মূলত ইমিগ্রেশনের কথা বলেই সবচেয়ে বড় কারণ তিনি এবারে জিতেছেন ইমিগ্রেশনের ব্যাপারটা, যে নীতি কড়া করবেন এবং আমেরিকা 1,10,00,000 থেকে 1,30,00,000 মতো অবৈধ লোক আসতে বলে মানে নানা হিসাবে প্রকাশ পায়। এদেরকে তিনি সামারি বহিষ্কার করবেন, তাদের বিরুদ্ধে দরকার হলে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন। কলম্বিয়ার কথা আপনি যেটা উল্লেখ করলাম, কলম্বিয়ার 1,00,000-এর কম অবৈধ লোক যুক্তরাষ্ট্রে আসে বলে হিসাব করা হয়, এবং সবচেয়ে বেশি যে সমস্ত দেশের অবৈধ লোক যুক্তরাষ্ট্রে আছে, কলম্বিয়া তার মধ্যে গৌণ একটা অবস্থানে আছে। যাই হোক, কিন্তু তাদেরকে সামরিক বিমানে করে সেই দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। সেই দেশ সরকার বলল যে আমরা সামরিক বিমানে পাঠালে নেব না, কারণ ব্রাজিলের কিছু লোককে ব্রাজিলের পাঠানো হয়েছিল এবং তাদেরকে হাত পা ডান্ডা বেড়ি পরানো অবস্থায় পাঠানো হয়েছে। বলছে যে ওটা অবমাননাকর, তাদেরকে খেতে দেওয়া হয়নি এবং তাদেরকে বাথরুম ব্যবহার করতে দেওয়া হয়নি। এই সমস্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট বলছেন। কিন্তু যুক্তরাষ্ট্র, যেটা আপনি বলেছেন, একটা মেজর পাওয়ারের চাপের মুখে তাদেরকে নথি স্বীকার করতে হয়েছে, তারা এখন নিতে রাজি হয়েছে। যাই হোক, নতুবা তাদের দেশের পণ্য আদান প্রদানে বিরাট অসুবিধা হয়ে যেত, তারা ভয়ঙ্কর অসুবিধার সম্মুখীন হতো। ফলে মোট কথা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প আর অনেক নীতিত্বেই অনেকে লিবারেল হিসাবে আমরা অনেক ক্ষুব্ধ হতে পারি, কিন্তু কথা হচ্ছে যতক্ষণ না তিনি আইনের বরখেলাপ করছেন, আইন ভঙ্গ না করছেন এটা। আর সিটিজেনশিপের যেটা কথা হচ্ছে, সেইটা আরেক ব্যাপার। এই যে যুক্তরাষ্ট্রে এসে যে কোনো লোক টুরিস্ট ভিসা আসলো, কোনো লোক হয়তো যুক্তরাষ্ট্রে তার সন্তান নাগরিকত্ব লাভ করুক এই জন্য প্রেগনেন্ট স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসলো, বা প্রেগনেন্ট এক মহিলা যুক্তরাষ্ট্রে আসলেন, এখানকার হাসপাতালে তার বাচ্চা হলো, সেই যুক্তরাষ্ট্র অটোমেটিক সিটিজেনশিপ পেয়ে গেল। এটা এতদিন বহাল ছিল যে এই দেশে যারাই জন্মগ্রহণ করবে সে মানে একেবারে অটোমেটিক এই দেশের নাগরিক। এটা এখন উনি বলছেন যে না, এটা হবে না। উনি নির্দেশ দেওয়ার সাথে সাথে এটা হবে না এটা বলছেন, কিন্তু এমন না যে উনি নির্দেশ দিচ্ছেন, এটা উনি মানে এটার অনুসরণ করার কথা বলেছিলেন, কিন্তু এক আদালতে সেটা চ্যালেঞ্জ করার পরে আদালত অলরেডি এটা স্থগিতাদেশ দিয়েছে। এই একটা। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক হওয়ার কোনো মানে কারণ খুবই ন্যূন এই পার্টিকুলার ক্ষেত্রে। সেটা হচ্ছে, যারা এই দেশে একটা শিশু, সেই কয়জন আছে বাংলাদেশের যে 25, 30, 40 বছর আগে এই দেশে জন্মগ্রহণ করেছে, তার এখন নাগরিকত্ব নিয়ে সংশয়ের ব্যাপার, সে বিরাট বিপদে পড়েছে। বাংলাদেশিরা আসা শুরু করেছে হয়তো 60-এর দশক থেকে, বেশিরভাগ এসেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, ওভারওয়েলমিং মেজরিটি 80-র দশকের শেষ দিকে, 90-র দশকে এসছে। ফলে সেই সময়ে পরবর্তী সময়ে 20-25 বছর আগে এসে জন্মগ্রহণ করছে, ওই রকম যদি ফিগার খুবই সামান্য, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে না। নতুন করে এইটা নতুনদের ক্ষেত্রে এটা উনি আদেশ জারি করছেন। ফলে ওই একটা। আরেকটা হচ্ছে 5th অ্যামেন্ডমেন্টের কথা বলছেন, সেটা হচ্ছে তাকে আদালতে হাজির করা হলে তিনি নিজের পক্ষে ক্ষতিমূলক, যেটা আমি এই সত্য কথা বললেও সেটা আমার মানে ডিফেন্সকে দুর্বল করে ফেলতে পারে, এই কারণে আমি ওটা কথা বলবো না। এইটা তো উনি মানে ভঙ্গ করছেন বলে মনে হচ্ছে না। কাউকে বাধ্য করা যেতে পারে না, সেই রকম কোন এক্সিকিউটিভ অর্ডার উনি ইস্যু করেন না, এবং আদালতও সেটা গ্রহণ করবে বলে আমার মনে হয় না। যে একজনকে আদালতে নিল, সে বললো যে না, আমি কোনো জবানবন্দি দেবো না, কারণ আমি জবানবন্দি দিলে আমি আমার স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এই ইস্যুটা এখনো আসেনি। ফলে আমার মনে হয় না, মানে খুব কিছু আতঙ্ক আছে, এটা ঠিক। আরেকটা কারণে আতঙ্ক আছে, আমাদের নিজেদের দোষর কিছু লোক, আপনি নিজেও জানেন সেরকম ঘটনা, বাড়াবাড়ি করে বলেছে আমাদের বিপুল সংখ্যক লোক দেশে অবৈধ আছে। আসলে এটা একেবারে ভুয়া কথা, খুব সামান্য অল্প সংখ্যক লোক আছে। কিন্তু কথা হচ্ছে, এই ধরনের ওই পাইকারি হারে বহিষ্কার করার অভিযান চালু হওয়ার কারণে জেনুইন যারা আছে তাদেরও অনেকের হয়তো কাগজপত্র অনেকের ঠিক থাকে না, ঠিক থাকে না। অনেকের ওই যে গ্রিন কার্ড হোল্ডার, বৈধ নাগরিক দেশের, এই গ্রিন কার্ডের মানে হয়তো রিনিউয়ালের মেয়াদ সে খেয়াল করেনি, এই রিনিউয়ালের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন করেনি, এইটা হতে পারে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। ফলে জেনুইন লোক অনেক সময় আতঙ্কে থাকে, এইটা হচ্ছে কথা। আই হোপ মানে খুব সামান্য সংখ্যক লোক আছে, এই নিয়ে খুব মাথা ঘামানোর কথা নেই। কিন্তু আমাদের মাননীয়
আলোচক যেটা বলেছেন, একটা সাধারণ ভীতি আছে কারো কারোর মধ্যে, সেই কারণে বাংলাদেশে অধ্যুষিত অনেক এলাকায় হয়তো লোকজনের চলাচল একটু কমে গেছে। কিন্তু এটার দুটা কারণ আছে। এখন থেকে প্রায় 30-35 কতিপয় দুষ্কৃতকারী বাংলাদেশি আমেরিকান এই কিছু অবৈধ লোক সম্পর্কে ইমিগ্রেশন অথরিটিকে জানিয়ে দিয়েছিল। এই সাম্প্রতিক কালে দুই একজন এই ধরনের মানে অর্বাচীন ব্যক্তি উল্টো পাল্টা কথা বলে বাংলাদেশের ভয়ের কারণ বাড়িয়ে দিয়েছে। আমি মনে করি কাগজপত্র ঠিক রাখা উচিত, ঠিক রাখলে এবং লয়ারের সাথে আলোচনা করে রাখা উচিত আগে থেকে, যাদের সমস্যা হতে পারে বলে যারা আশঙ্কা মনে করছেন। আমার মনে হয় খুব বেশি সংখ্যক ক্ষতিগ্রস্ত হবে না। একটা সাধারণ ভাবে সকলের ভিতরে, ব্যাপক লোকের ভিতরে আতঙ্ক সৃষ্টি হওয়ার মতো কোনো জেনুইন কারণ আছে বলে আমি মনে করি না। জি, একই বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। জনাব আবেদিন, আপনি যে আলোচনা করছিলেন এটা শেষ করবেন, কিন্তু আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করবো। একই সঙ্গে আপনার কাছে জানতে চাইবো, এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি কি ভিকটিম হয়েছে কিনা, কোনো আক্রান্ত হয়েছে কিনা, এই যে আইসের যে রেড চলছে সেগুলো আমাদের জানাবেন। দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরেই ফিরে আসছি। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি জনাব জয়নুল আবেদিন তার কাছে। জি, যেটাই আগে আমি বলছিলাম যে শ্রদ্ধেয় সাংবাদিক যারা মোহাম্মদুল্লাহ ভাই যে কথাগুলো বললেন, যে একটা হচ্ছে যে কে কতটুকু আইনের ব্যাপারে শৈথিল্যতা দেখাবে অথবা মানবিকতা দেখাবে, দ্যাটস নট, উই ক্যান নট থিঙ্ক ইজ গ্যারান্টেড। তো যে জিনিসটি বাংলাদেশিদের সম্পর্কে বলছেন, এই পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নাই যে বাংলাদেশি কেউ ভিকটিম হয়েছেন। তবে এটাকেও বলা যাবে না যে হন নাই। কারণ হলো, যেহেতু কোনো ন্যাশনালিটিকে জানানো যে অমুক দেশের অতজন হয়েছে, এটা কিন্তু বাধ্যতামূলক না, আনলেস কোনোভাবে যদি জানা যায়। যেমন 2-3 দিন আগে একটা রিউমার ছিল, নিউ ইয়র্কে 4 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। পরবর্তীতে দেখা গেল যে সেখানে বিভিন্ন আউটলেট, মিডিয়া আউটলেটের লোকজন সেখানে গিয়েছিলেন, দেখা গেল যে না, এই ধরনের কোনো এভিডেন্স নাই। তো বিষয়টি যেটি যে আর এতদিন হয়তো হয় নাই, 1 সপ্তাহ হয় নাই, আগামী দিন যে হবে না তার কোনো নিশ্চয়তা নেই, আজকে রাত্রে যে হবে তার মধ্যে তার কোনো নিশ্চয়তা নেই। তবে যে জিনিসটি সেটি হচ্ছে যে আপনি আগেও যেটা বলছিলেন যে 14th অ্যামেন্ডমেন্ট যে রাইটটা, সেটা এখনো কার্যকর আছে। ওনার এক্সিকিউটিভ অর্ডারের কারণে যেটা কার্যকর হবে আগামী ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি 19, 2019 থেকে সেটা কার্যকরী হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কথাগুলো আগে আলোচনা হচ্ছিল, যে বাংলাদেশিরা শুধু ইমিগ্রেন্ট হয়ে আসে না, বিভিন্ন ক্যাটাগরিতে আসে। আসার পরে দেখা যায় যে এখানে অনেক সময় স্ট্যাটাসটা অ্যাডজাস্ট করতে হয়। যেমন আপনি আসলেন B1 ভিসা নিয়ে, এখানে পরবর্তীতে বিয়ে করে বা সেভাবে ন্যাশনালাইজড হলো, অথবা অন্য কোনো ক্যাটাগরিতে সেটা ন্যাশনালাইজড হলো। এইভাবে যখন দেখা যায় ন্যাশনালাইজড হওয়ার সময় বিভিন্ন ধরনের কাগজপত্র এবং বিভিন্ন ধরনের এভিডেন্স দাখিল করতে হয়। তো যে কথাটি আগে বলছিলাম, যদি কোনো ক্রিমিনাল অফেন্স না থেকে থাকে, যদি তার ক্রিমিনাল রেকর্ডটা পরিষ্কার থেকে থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, কতগুলো অপরাধের কতগুলো লঘু অপরাধ, গুরু অপরাধ যে বিষয়গুলো আছে, যেমন এখানে একটা আছে মিসডেমিনা যদি কেউ করে থাকে, খুব লঘু অপরাধ, সেই ক্ষেত্রে তাকে বহিষ্কার করার কোনো সুযোগ দেখি না। আর 5th অ্যামেন্ডমেন্ট রাইটের যে কথা আসতেছে, যে কাউকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে তার যে একটা রাইট আছে সে নীরব থাকার, যে আমি কোনো কিছুই বলতে পারবো না, আমি আমার কাউন্সিলের মাধ্যমে, লয়ারের মাধ্যমে বা আমার প্রতিনিধির মাধ্যমে জানাবো, এই রাইটটা কিন্তু সবসময় আছে এবং এখনো আছে। ফলে এটা একটা খুব ভালো ডিফেন্স। যদি কেউ কোনো কারণে ভিকটিম হন, তাহলে তার এভরি রাইট আছে যে আমি নীরব থাকবো, আমি একজন লয়ারের মাধ্যমে আমার বক্তব্যটা পরে জানাবো। নীরব থাকার অধিকার রয়েছে, এবং নীরব থাকাকালীন সময়ে তাকে কোনো অবস্থায় টর্চার বা কোনো ধরনের আঘাত করা হবে না, এতটুকু বলা যায়।
জি তো জি, কথা শেষ হয়েছে আপনার? জি আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যাব। সেটি হচ্ছে যে আচ্ছা, যে ব্যবস্থা নিচ্ছে সেইটাকে তো অনেকে রেট্রিবিউশন বলছে। এখন যদি 4 বছর পরে নতুন প্রশাসন আসবে, নতুন দল আসতে পারে, নতুন ডেমোক্রেটিক পার্টির প্রশাসন আসতে পারে, সেই ক্ষেত্রে এই যে যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, টেকনিক্যালি তাদেরকে তো ফেরত আনা সম্ভব না, রাইট? এখন হয়তো আবারও সেই সুযোগ দেওয়া হবে, এই নীতিগুলো পাল্টে যাবে। এখন তখন কি আবার সেই এই প্রতিশোধমূলক ব্যবস্থা আমরা দেখব কিনা? ইতিমধ্যে ওই যে অনেক ইন্সপেক্টর জেনারেল বিভিন্ন মন্ত্রণালয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে 18 জন যে কিছু লোক থাকেন তাদেরকে ইন্সপেক্টর জেনারেল বলে, সেই সমস্ত জায়গায় কোনো অন্যায় করা হচ্ছে কিনা প্রশাসনের পক্ষ থেকে সেগুলোর উপরে তারা নজরদারি রাখেন, যে মন্ত্রীরা বা অন্যান্য কর্মকর্তারা কোনো অন্যায় কাজ করছেন কিনা তার উপরে নজরদারি রাখেন এবং মানে ইন্ডিপেন্ডেন্টলি তারা রিপোর্ট করেন, তাদেরকে ফায়ার করা হয়েছে। সেইটা তারপরে হচ্ছে যে মানে স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করা হয়েছিল, তার সম্পর্কে দুইটা মানে তদন্ত চালানো হচ্ছিল। একটা তিনি সরকারি নথিপত্র রেখে দিয়েছিলেন নিজের কাছে। তো এই ধরনের আরো একটা হচ্ছে 6 জানুয়ারি বিষয়। তো এই দুটোর ক্ষেত্রে যারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে বা অবস্থান নিয়েছে তাদের ক্ষেত্রের কথা বলা হচ্ছে রেট্রিবিউশন। তিনি তার বিরুদ্ধে যারা গেছে, তারকে ক্ষতি করেছে, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের। আপনি যেটা বলছেন যে বিদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে, এটাও উনি বলেছেন, অঙ্গীকার করেছেন অবৈধ লোকদেরকে পাঠিয়ে দেবেন, এখন তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওইটা প্রতিশোধের আওতায় পড়ে না। 1 2 নম্বর হচ্ছে কোন লোককে যদি অবৈধভাবে অবৈধ বলে বিদেশে পাঠানো হয় বা তার মানে খুব ন্যূনতম অত্যন্ত লঘু কারণে তাকে পাঠানো হয়, যেটা মানে ক্ষমা করার যথেষ্ট সুযোগ ছিল, অগ্রাহ্য, সেটার কারণে তার মানে তাকে বহিষ্কার করা ঠিক হয়নি, এই ধরনের কোনো গ্রাউন্ড যদি থাকে তিনি অ্যাপিল করে রাখবেন। পরবর্তীতে নতুন অ্যাডমিনিস্ট্রেশন, হিয়ারিং চলতেই থাকবে, নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে তারা নীতি বদল করলে তখন তারা আবার ফেরত আসার সুযোগ পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল, এইটা আমি মনে করি। ফলে না ওদের মানে যাদের লঘুর সমস্যা আছে এই ধরনের কিছু কিছু হতে পারে। আর ভিকটিম শব্দটা অন্য, ভিকটিম হচ্ছে অন্যায়ভাবে যারা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিকার হচ্ছে এই ব্যবস্থার, তাদেরকেই কেবল ভিকটিম বলা হয়। কিন্তু একজনকে অ্যারেস্ট করা হলে সঙ্গত কারণে যদি অ্যারেস্ট করা হয় তিনি ভিকটিম না। রাইট। তাহলে আমরা এখানে একটা সিদ্ধান্ত টানতে পারি, বলতে পারি, সবাইকে আশ্বস্ত করতে পারি, সেটি হচ্ছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, তেমন বড় কিছু নাই, রাইট? এরকম কথা, মেসেজ তো আমরা দিতে পারি। হ্যাঁ, বড় কিছু নাই। কথা হচ্ছে যেটা আমি এর আগেও বলেছি, সবার কাগজপত্র ঠিক রাখা উচিত। যাদের কোনো ছোটখাটো সমস্যা আছে বলে যারা মনে করেন, তারা আগে তাদের আইনজীবীদের সাথে কথা বলে সব রেডি করে রাখবেন। কিন্তু গুরুতর সমস্যা যাদের আছে, সত্যি সত্যি অপরাধ আছে, তারা গুরুতর আইন ভঙ্গ করছেন অন্য ক্ষেত্রে, তাদের আতঙ্কিত হওয়া স্বাভাবিক। সেরকম লোকজন আমাদের কমিউনিটিতে খুব একটা আছেন বলে আমার মনে হয় না। কিন্তু যাই হোক, যারাই আছেন তাদের ব্যাপার আলাদা, কিন্তু লঘু যাদের ব্যাপার তারা আতঙ্কিত হওয়ার মোটেই কারণ নাই। তারা প্রস্তুত রাখা উচিত সব কাগজপত্র এবং আইনজীবীদের সাথে যোগাযোগ রাখা উচিত। ওকে, ধন্যবাদ। আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই, আপনারা অনুমতি দিলে বাংলাদেশের আলোচনা করতে চাই। আমার হাতে সময়ও আছে কম, 10 মিনিট মতো সময় আছে, এর মধ্যেই বাংলাদেশের আলোচনা আমরা সেরে নেব। আমরা দেখলাম যে যেটি শুরুতেই উল্লেখ করেছি, যে ইউরোপিয়ান ইউনিয়নের বা ইউরোপিয়ান কমিশনের যে প্রধান, তিনি বাংলাদেশের সাথে কাজ করতে চান এবং এইটার সাথে কোনো জিওপলিটিক্যাল সম্পর্ক আছে কি না এইটা জানতে চাইবো। আমি সৈয়দ মাহমুদুল্লাহকে দিয়ে শুরু করতে চাই। আর এর আগে যে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এসেছে, এইখানে একটা গুঞ্জন রয়েছে, গুজব ঠিক বলবো না, গুঞ্জন রয়েছে ইউনূস সরকারের আতঙ্কিত হওয়ার এরকম কোনো ব্যাপার আছে কিনা, সৈয়দ মাহমুদুল্লাহ?
এর আগেও আপনাকে আমি বলেছিলাম একটা খুব সামান্য, মানে যুক্তরাষ্ট্র বা যে কোনো দেশ তাদের নীতি নির্ধারণ করে তাদের নিজের স্বার্থের দৃষ্টিভঙ্গিতে। ধরা যাক শেখ হাসিনার আমলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে বাংলাদেশে বাইডেন প্রশাসন দুবার তাকে গণতন্ত্র শীর্ষ সম্মেলনে নেননি, কিন্তু সিসি নামে এক ব্যক্তি, ইজিপ্টের ডিক্টেটর, সেখানে ভয়ঙ্কর ভাবে মানে মানবাধিকার লঙ্ঘন হয়, তাকে তারা কোলে 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 রেখেছে, তার জন্য সাহায্য বজায় রাখছে। আর ইসরায়েল যা করছে এটাকে মানবাধিকার লঙ্ঘনের চাইতেও আরো বড় বেশি মনে করা যেতে পারে। ফলে এইটা আরেক ব্যাপার, প্রত্যেক রাষ্ট্র, বিশেষ করে বড় রাষ্ট্রগুলো তাদের স্বার্থ, তাদের নিরাপত্তা, তাদের সামরিক অসামরিক নানা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। ফলে না, ট্রাম্পের ব্যাপারে খুব বেশি একটা ইতরবিশেষ হবে বলে বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় না। ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলো মোটামুটি ভাবে তাদের পলিসিগুলো কোঅর্ডিনেট করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অন্যান্য দেশের ক্ষেত্রে। ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন সমন্বয় করে চলবে। ইউরোপিয়ান ইউনিয়ন যে এই নতুন প্রশাসন আসার পরেও, নতুন প্রশাসন ইলেকশন হয়ে গেছে নভেম্বর মাসে, তাই পরবর্তীতে মানে বাইডেন ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলো যোগাযোগ রেখেছে, তাদের পলিসি কি হবে, কোন দেশের সম্পর্কে কি হবে, মোটামুটি কথাবার্তা তো নিশ্চয়ই হয়ে গেছে। যাই হোক, ফলে ইউরোপিয়ান ইউনিয়ন এখন যে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ মানে রক্ষা করে কাজ করবে, বাংলাদেশকে সাপোর্ট দেবে বলছে, তার মানে তারা একটা গ্রিন সিগন্যাল পেয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, তারাও মোটামুটি এই ধরনের নীতি অনুসরণ করবে। এটা একটা ধরে নেওয়া যেতে পারে, শতকরা 100% না, অনেকাংশে সেটা। যাই হোক, ফলে এইটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, যখন ডক্টর ইউনূস ইউরোপে ছিলেন, ড্যাভোস সম্মেলনে অংশগ্রহণ করছেন, তিনি সকলের প্রতি বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে এবং আনুষ্ঠানিক সম্মেলনে আবেদন জানিয়েছেন বাংলাদেশ থেকে তার বক্তব্য মতো যে বিপুল পরিমাণে সম্পদ পাচার করা হয়েছে, সেই সম্পদকে ফেরত পাঠানোর জন্য তাদের সহযোগিতা করেছে। দুর্ভাগ্যজনকভাবে অত্যন্ত নিন্দনীয় কথা বলা উচিত, পৃথিবীর যত দেশ থেকে যত সম্পদ বিদেশে পাচার করা হয়, বিশেষ করে তৃতীয় বিশ্ব থেকে, এই সমস্ত কিছু এই ধনী রাষ্ট্রগুলোতে জমা হয় বা তাদের মানে তাদের পৃষ্ঠপোষকতায় আছে, তাদের নজরে আছে এরকম। ফলে তাদের ওই দৃষ্টিভঙ্গি, আকাশ থেকে যেরকম বিলিয়ন বিলিয়ন কার কোথায় কখন যাচ্ছে ওরা দেখতে পারে, পৃথিবীর কোন লোক কখন কি দুর্নীতি করে এদের রাডারে সব সময় থাকে। এরা নিজের স্বার্থে এটা উপেক্ষা করে এবং নিজের স্বার্থে আবার মানে ছোটখাটো অপরাধীকে অনেক সময় ধরে, বিলিয়ন ডলারওয়ালাকে না ধরে অনেক সময় মিলিয়ন ডলারকে ধরিয়ে দেয়। ফলে সত্যি সত্যি যারা তারা সিনসিয়ার এবং তারা মনে করে বাংলাদেশ থেকে যে এইরকম বিপুল টাকা চলে গেছে, এই দেশটাকে হেল্প করা উচিত, তাহলে প্রথমে তারা ইউরোপিয়ান ভুক্ত কয়েকটি দেশে বাংলাদেশ থেকে টাকা গেছে। এক ব্যবসায়ী সম্পর্কে জানা গেছে তিনি ইউরোপের কয়েকটি, ইংল্যান্ডে এবং যুক্তরাষ্ট্রে কয়েক শত মানে বাড়িঘরের মালিক হয়েছেন। এগুলো তো তাদের নজরে আছে, তারা দ্রুত সেই ব্যবস্থা নিতে পারে তাদের সদিচ্ছা যদি থাকে। একটা হচ্ছে মৌখিক কিছু কথা বলা, এবং তাদের রাজনৈতিক সামরিক স্ট্র্যাটেজির অংশ হিসাবে বাংলাদেশে আরো বেশি মানে অর্থনীতি বাণিজ্য বাড়ানোর জন্য, সামরিক অস্ত্র প্রদানের জন্য ইত্যাদির জন্য তারা হয়তো বড় বড় কথা বলবে, কিছু আসল কাজ করবে না। আমরা আশা করব তাদের কথা এবং কাজে আমরা মিল পাবো। রাইট স্যার, আপনাকে ধন্যবাদ জনাব আবেদিন। সেটি হচ্ছে পরপর যে ঘটনাগুলো ঘটলো, 20শে জানুয়ারি শপথ হলো, তারপরে স্টেট সেক্রেটারির সাথে এস জয়শঙ্কর মিটিং হলো, তারপরে তিনি বললেন বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে। এতদিন পরে আমরা জানতে পারছি যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এটার সাথে একটার সাথে আর একটা কানেকশন আছে কিনা? অবশ্যই আমি মনে করি, আমি একটি কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে সারা পৃথিবীর মানুষকে মনে রাখা উচিত, ইনক্লুডিং বাংলাদেশিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার স্বার্থকে রক্ষা করার জন্য। ডোনাল্ড ট্রাম্পের শপথ হচ্ছে আমেরিকার সংবিধানকে রক্ষা করার জন্য। ফলে এই কথা ভাবার কোনো কারণ নাই যে ফরেন পলিসিতে আমেরিকান ইউরোপিয়ান দেশগুলো তাদের যে একটা স্ট্যান্ড আছে সেটা একদিনে চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কোনো একটি দেশ
তাদের সাথে অ্যালাই হয়ে কাজ করবে। যেই গভর্নমেন্টই আসুক, দে ডোন্ট কেয়ার হু ইজ রানিং দ্য কান্ট্রি। এটা হচ্ছে একটি দিক। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখেছি যে জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ইনঅগুরেশন সেরিমনিতে ছিলেন এবং উনি ফার্স্ট লাইনে ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের শেষেই দেখা গেল যে নতুন যে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, যিনি আগে সিনেটর ছিলেন, তার সাথে সাইড লাইনে কথা বলেছেন। এটা অত্যন্ত একটা কার্সিয়াস বিষয় এবং চারটা দেশ সম্পর্কে প্রথমে কথা বলেছেন ভারতের যে জয়শঙ্কর, যে কারণ ভারত একটা বিগ অ্যালাই ইউনাইটেড স্টেটসের জন্য এবং যেহেতু চায়না সেখানে আছে, সুতরাং চায়নাকে ট্যাকেল করার জন্য ভারত একটা বিশেষ শক্তি। সুতরাং এদের ভারতের সাথে কথা বলবে, এটাই স্বাভাবিক। এখন যে বিষয়টি আছে যেটা বলছেন যে আজকে মাসের 27 তারিখ, জানুয়ারি মাস এসছে, আজ থেকে 27 দিন আগে, বছরের বলা যায় যে 20 ভাগের 1 ভাগ চলে যাওয়ার পর নরেন্দ্র মোদী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এখন, উনাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, ইংরেজি নববর্ষের। এটাকে দুইভাবে নেওয়া যায়। একটি হচ্ছে উনি হয়তো এতদিন ঘুমেছিলেন, জানেনই না যে জানুয়ারি মাস দেখতে দেখতে এত তাড়াতাড়ি পেরিয়ে যাবে, অথবা অপেক্ষা করছিলেন যে 20 তারিখ কখন আসবে, আসার পরে না জানি একটা মেজর চেঞ্জ হয়। এটা কি হইতে পারে যে প্রেস উইং থেকে পরে জানানো হয়েছে? এটা কি হইতে পারে? বিভিন্ন ধরনের এডুকেশন থাকতে পারে, তবে মোরলেস আমরা যেটা বলতে পারি যে পররাষ্ট্রনীতি, আমেরিকার পররাষ্ট্রনীতি, যাদের সাথে আমেরিকার একটা গাইডলাইন আছে, তাদের পররাষ্ট্রনীতিতে তেমন একটা চেঞ্জ হবে না। তারা প্রয়োজনে হাসিনাকে উৎখাত করেছে, আবার আর প্রয়োজনে আরেকজনকে উৎখাত করতে পারবে বা চেষ্টা করবে। এটা করবে ততক্ষণ পর্যন্ত রাখবে যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ রক্ষা হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউনূস, উনি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে কথাটা বলেছিলেন, আমি একটু আনতে চাই। ডক্টর ইউনূস সারা পৃথিবীর একজন সমাদৃত ব্যক্তি, কোনো সন্দেহ নাই, এবং ওনার যে একটা লেগেসি রয়ে গেছে সেটাও সবাই রেসপেক্ট করে। অ্যাট দ্য সেম টাইম আগের প্রশাসন, বাইডেন প্রশাসনের সাথে উনার একটা বিশেষ সম্পর্ক ছিল, এটা আমরা অনেকটা প্রতিমান করতে পারি। এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে যে সম্পর্ক থাকবে না, এটা ভাবার কোনো যুক্তিযুক্ত কারণ নাই, কারণ আমরা দেখেছি 3 দিন আগে বাংলাদেশের সাথেই প্রথম বাণিজ্যিক চুক্তিটা আমেরিকার হয়েছে। ফলে দ্যাটস ইন্ডিকেট যে বিজনেসের জন্য দিস ডোর ইজ অলওয়েজ ওপেন। whoever comes first, whoever can serve the interest of the country, they will do the business with them. এটা বলাই যায়। জি, সেটা হচ্ছে, আমি প্রায় 100% নিশ্চিত যে প্রধান উপদেষ্টার প্রেস উইং ঠিক সময় এটা রিলিজ করেনি। যে কোনো কারণে হোক, তারা ইচ্ছাকৃতভাবে সম্ভবত করা হয়নি। নরেন্দ্র মোদী নিঃসন্দেহে জানুয়ারির 1 তারিখে বা 31 তারিখে গত বছরের মধ্যরাতের পরে তার অফিস ওনাকে স্বাগত জানিয়েছে। ডেফিনেটলি এটাই মনে হচ্ছে আপনার কাছে, তাই তো? একদম। এটা কেউ প্রকাশ করেনি, বাসস থেকে শুরু করে কেউ, আজকে সবাই প্রকাশ করেছে এই নিউজটা। কারণ হচ্ছে যে সরকারের পক্ষ থেকে রিলিজ করা হয়েছে এখন, সেই জন্য তারা এখন প্রকাশ করছে। ওকে, তবে এখন রিলিজ করে আর তখন রিলিজ করার মধ্যে, এখন যেহেতু রিলিজ করলোই, তখন স্ট্র্যাটেজি, কারণ ভারতকে অনেক ক্ষেত্রে চাপে রাখার জন্য যে ভারতের উপরে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে তারা সাপোর্ট দিচ্ছে অনেক কিছু বলার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা নিজেরাই মনে করছে ভারতের সাথে মোটামুটি ভাবে একটা স্টেবল রিলেশনশিপ রক্ষা করা দুই পক্ষের স্বার্থে জরুরি বলে তারা মনে করছে। সেই জন্য ওই স্টেটমেন্টটা কোনো কূটনীতিক এবং নর্মাল রাষ্ট্রীয় আচরণ সম্পর্কে, রাষ্ট্রাচার সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে, তারা মোটেই এটা বিশ্বাস করবে না যে একটা রাষ্ট্রের নেতা আরেক রাষ্ট্রের নেতাকে 1 মাস পরে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। এটা কাণ্ডজ্ঞানের হিসাবের বাইরে। ওকে, আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। জনাব জয়নুল আবেদিন এবং সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভবিষ্যতেও আরও পাবো এরকম আলোচনার জন্য, প্রাণবন্ত আলোচনার জন্য। আপনারা ভালো থাকবেন।
ধন্যবাদ। আর- টিভিএন 24 এর দর্শক আবার- শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ। আমার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।